কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখো ক্লাস 5-এর যে প্রশ্নবিচিত্রা থার্ড ইউনিট টেস্টের জন্য যে সেকেন্ড স্কুলটা আছে বালুরঘাট হাই স্কুল, সেটার সব অঙ্কগুলোকে সম্পূর্ণ ডিটেলস সহ করে দেওয়া হবে। তোমরা যারা ফার্স্ট ক্লাসটা এখনো দেখোনি বা প্রথম স্কুলটা আগের যেটা আলিপুর দুয়ার উইলিয়াম যে হাই স্কুলটা আছে ওইটা যারা এখনো দেখোনি তারা ওইটা দেখে নিও, অনেকটা হেল্প হবে। তারপর এটা দেখার চেষ্টা করো। সেকেন্ড ক্লাসটা আজকে দেখো বালুরঘাট হাই স্কুলের সব অঙ্কগুলোকে এখন করে দেওয়া হবে। সো তোমরা ধৈর্য সহকারে এই ক্লাসটাকে সম্পূর্ণ দেখো। প্রথম প্রশ্ন দেখো, লব লেস দেন হর, হরের থেকে লব ছোট। তাহলে আমরা কি জানি, লব উপরে হয় আর হর নিচে হয়। লব সবসময় হরের থেকে ছোট হয়। তাহলে বলেছে লব লেস দেন হর হলে এরকম ভগ্নাংশকে কি বলবে? তাহলে লব তো সবসময় হরের থেকে ছোটই হয় প্রকৃত ভগ্নাংশ হতে গেলে, না? যেমন ধরো এই ভগ্নাংশটা বা 2/3 বা 1/2 মানে 1/2 এরকম যদি ভগ্নাংশ থাকে এগুলোকে কি বলবো? এগুলোকে তো আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে লব লেস দেন যদি হর হয়, মানে হরের থেকে যদি লব ছোট হয়, তাহলে সেইগুলোকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। ওকে, নেক্সট দেখো, বদমাস যে রুলস, তোমাদের ওই সরলের অঙ্কতে যে বদমাসের নিয়ম, তো নিয়মে ডি এর অর্থ কি? BOD, এই ডি এর মানে কি? ডি এর মানে হলো ডিভিডেশন, DIVISION, ডিভিশন বা ডিভিডেশন। ডিভিশনটা হলো মানে ভাগ। বদমাস প্রথমে ব্রাকেট, ওতে অফ মানে এর কাজ, ডিতে ডিভিডেশন, এমে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। নেক্সট দেখো, বিয়োগ করো 8 পূর্ণ 8 মাইনাস 1 পূর্ণ 7/12। তাহলে দেখো বিয়োগটাকে যদি আমরা করি 8 মাইনাস 1 পূর্ণ 7/12, তাহলে এটাকে কি করবো? আগে এই পার্টটাকে ভেঙে নেব, সমান সমান দেব। 8 মাইনাস 12কে 12, 12 আর 7 হলো 19, 19/12। নিচে এর নিচে কিছু নেই মানে 1 ধরে নেব। তাহলে 1 আর 12 লসাগু কত? 12 হলো এটুকু। এবার দেখো এইখান থেকে কি করব, 1-এর সাথে কত গুণ করলে 12 হবে? 1-এর সাথে 12 গুণ করলে 12 হবে, এবং সেই 12টাকে 8-এর সাথেও গুণ করব। তাহলে 8 12 96 এখানে বসাবো, এবং এর থেকে বিয়োগ দেবো কত? -19 বিয়োগ দেবো। তাহলে দেখো বিয়োগ দিলে কত হবে? এবার বিয়োগ দিলে দেখো 9 থেকে 6 বাদ গেলে হবে মানে 16, তাহলে 7, এবং 9 থেকে 1 বাদ গেলে 8, হাতের 1 ছিল 7, 77-এর 12। এবার আমরা এখানে ভগ্নাংশ দেখো ওপরে বড় আছে, অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেলে এগুলোকে আমরা ভাগ করে দেব। ভাগ করে দিয়ে যেটা হবে সেটা আমরা নেব। 6 বারং 72 লিখলাম 5, তাহলে 6 পূর্ণ 5/12। ইজি ছিল অঙ্কটা। পরেরটা দেখো, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 5টি ডিমের দাম কত? এটা তোমরা ঐকিক নিয়মে করতে পারো, যেহেতু এটা 1 নম্বরের কোশ্চেন, তার জন্য আমরা অত কিছু করব না, মুখে মুখে অঙ্কটাকে করব। দেখো 1 ডজন মানে 12টা ডিমের দাম যদি 48 টাকা হয়, তাহলে একটি ডিমের দাম কত বলো তো? 4 বারং 48, তাহলে একটা ডিমের দাম 4 টাকা করে পড়ছে না? একটা ডিমের দাম তাহলে 4 টাকা করে হচ্ছে। এবার আমার কটা বলেছে বলো তো? 5টা ডিমের দাম কত? একটার দাম যদি 4 টাকা হয়, 5টার দাম কত? 4 5 20, 20 টাকা। আবার বলছি দেখো, 1 ডজন ডিমের দাম মানে 12টা ডিমের দাম 48 টাকা হলে 5টা ডিমের দাম কত? তাহলে 12টা ডিমের দাম যদি 48 টাকা হয়, তাহলে সেখানে একটা ডিমের দাম কত? প্রত্যেকটা ডিমের দাম কত করে হবে? 12টা যদি 48 টাকা দিয়ে তুমি কেনো, তাহলে একটা ডিমের দাম কত হবে? 4 টাকা করে, 4 বারং 48। এবার প্রত্যেকটা তাহলে দাম পেয়ে গেলাম। একটার দাম যদি 4 টাকা হয়, তাহলে 5টার দাম কত? 5টার দাম 20 টাকা, 4 5 20। যেমন ধরো তোমাকে যদি বলি আমি একটা কলমের দাম 5 টাকা, তোমাকে বাজার থেকে বলা হলো যে 5টা কলম তুমি কেনো, তাহলে তুমি ক টাকা লাগবে? 25 টাকা লাগবে। 5 5 25 আমরা গুণ করে পেলাম। এখানেও কিন্তু আমরা সেম জিনিসটাই করলাম। নেক্সট অঙ্কটা দেখো, শ্রমিক ও দিন সংখ্যার মধ্যে কি ধরনের সম্পর্ক?
শ্রমিক আর দিন সংখ্যার মধ্যে কি ধরনের, ধরো একটা কাজ কালকে আমি বুঝিয়েছি, আজকেও বলছি, একই অঙ্ক, তবু আবার শোনো। শ্রমিক যদি ধরো একটা কাজকে বা একটা ঘর বানাবে, তোমরা একটা ঘর বানাতে যদি বেশি শ্রমিক নাও তাহলে কি হবে, কাজটা তাড়াতাড়ি শেষ হবে। তো তাহলে দিন সংখ্যা কি লাগছে, তাড়াতাড়ি শেষ হবে নাকি দিন কম লাগবে? তাহলে যত তুমি শ্রমিক বাড়াবে তত তোমার দিন কম লাগছে। ব্যাপারটা কেমন উল্টো হচ্ছে না? তাই এখানে দেখো শ্রমিক আর দিন সংখ্যার মধ্যে সবসময় সম্পর্ক কি হয়, ব্যস্ত সম্পর্ক হয়। 1 নম্বরে হলো ব্যস্ত সম্পর্ক। নেক্সট দেখো, গসাগু কথাটির পূর্ণরূপ কি? গসাগু কথাটির পূর্ণরূপ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক দেখো, গসাগু সব থেকে ছোটটা হয়, তাই ওদের মধ্যে যেটা কমন থাকে সবগুলো সেটাকেই তো গসাগু বলি, তাই গুণনীয়ক হয়। আর গুণিতক মানে ওই যে জিনিসগুলোকে গুণ করতে হয়, তার জন্য ওটা লসাগুর ক্ষেত্রে গুণিতক হয়, আর গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক হয়। এটা কিন্তু তোমরা উল্টোপাল্টা করবে না। 1 কিগ্রা সমান কত গ্রাম? ধরো আমরা 1 কিগ্রা মানে 1 কেজি। 1 কেজি 6 নাম্বার, তো 1 মাইনাস দিলাম কেন, 1 কেজি। এবার ধরো আমরা 1 কেজি না কিনে যেই জিনিসটা কিনবো, আমরা তো সবসময় 1 কেজি কিনি না, কখনো দেখা গেলো তোমার চাল লাগবে বা ডাল লাগবে 500 গ্রাম। তাহলে 500 গ্রাম আমি তো 1 কেজি নিচ্ছি না, তখন তো আমার গ্রাম হিসাবে লাগবে, তখন আমরা গ্রাম করে নিই। তাহলে 1 কিগ্রা হয় কত গ্রামে? 1 কিগ্রা হয় 1000 গ্রামে। 1000 গ্রামে হয় 1 কেজি। ঠিক আছে, এই গ্রাম হিসাবটা আছে বলে আমরা ছোট ছোট জিনিসগুলোকে কিনতে পারি, যেমন ধরো 500 গ্রাম 200 গ্রাম এই ধরনের কিছু জিনিস যদি আমাদের লাগে, সেই জন্য এই হিসাবটাকে আমাদের লাগে, মানে কেজির ছোট হিসাব যেটা। তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম যদি হয়ে যায় তখন আমরা সেটাকে আমরা 1 কেজি বলবো। এটা মানে 1000 গ্রামের বেশি হয়ে গেলে তখন 1 কেজি বলতে হবে। নাহলে যদি ধরো তুমি এখন 2 কেজির কিছু কিনবে, তখন দোকানদারকে গিয়ে থোড়াই বলবে যে আমাকে 2000 গ্রাম ডাল দিন বা চাল দিন বা চিনি দিন, এরকম বলতেও খারাপ, মানে ভালো লাগে না, এবং সেটা কষ্ট সাপেক্ষ। আচ্ছা, 60 ডিগ্রি কোণটি কি ধরনের কোণ? কালকেও আমি বুঝিয়েছি, একই অঙ্ক দেখো এখানে। 60 ডিগ্রি মানে কি? আমি বলেছিলাম 3টে কোণ বলেছিলাম, আবার বলছি আমি এই ভিডিওতে, আবার 3টে কোণ বলেছিলাম। প্রথমত হলো 90 ডিগ্রি, যেটা একটা কোণ। 90 ডিগ্রি হলে সেটাকে বলবো আমরা সমকোণ। ওকে, এবার দেখো 90 থেকে যদি ছোট হয়, ধরো 89 ডিগ্রি, 60 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, এগুলো সব কি 90 ডিগ্রি থেকে ছোট, এগুলোকে বলবো আমরা সূক্ষ্ম, মানে ছোট। সূক্ষ্ম বলি না, সূক্ষ্ম জিনিস, কোনো কিছু সুই ঢোকানো বা সুইয়ের ভিতরে মানে সুইয়ের ভিতরে যেই সুতো ঢোকানো, এই জিনিসগুলোকে সূক্ষ্ম কাজ বলি। তো সূক্ষ্ম কাজ যেগুলো সেগুলো বলবো, তার জন্য এই ছোট কোণ, ওইটাও মানে ছোট জিনিসকে আমরা সূক্ষ্ম বলি, তাই এটাকে বলবো সূক্ষ্ম কোণ। আর যেটা 90 ডিগ্রি থেকে বড়, ধরো 81 ডিগ্রি এবং 80 ডিগ্রি, 180 ডিগ্রির ছোট, সেইটাকে বলবো, যেমন ধরো এই কোণটা ধরো আমি নিলাম 100 ডিগ্রি, এটাকে কি বলবো, স্থূলকোণ। আর 180 ডিগ্রি ধরো সরল রেখা, এটা 180 ডিগ্রি, এগুলোকে বলবো আমরা সরল কোণ। দেখো ব্যাপারটা কিন্তু আলাদা, সরল কোণ আর সমকোণ কিন্তু আলাদা, দুটোর সাথে আবার গুলিয়ে ফেলো না। সরল মানে কি, দেখো একটা সরল রেখা পাতা আছে তাই এটাকে সরল কোণ বলবো, সোজা হিসাব, কোনো কিছু গোলমেলের মধ্যে যাবে না তোমরা। আর 90 ডিগ্রি আছে মানে এটাকে সমকোণ বলবো, আর সরল রেখা পাতা আছে বলে এটাকে সরল কোণ বলবো। আর সরল কোণ সবসময় কত হয়, 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি কোণটি কি ধরনের কোণ হবে? 60 ডিগ্রি কত, 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে এটা কি হবে, সূক্ষ্ম কোণ হবে। 60 ডিগ্রি কোণটা হবে সূক্ষ্ম কোণ। ক্লিয়ার? তারপরে দেখো 8050 পয়সা কত টাকা কত পয়সা? 8050 পয়সা, এটাকে যদি আমরা আগে নাম্বারটা দিয়ে নিই, ধরো কোনো পয়সাকে যদি আমরা টাকা করতে যাই, সেইটা জিনিসগুলো আমরা আগেও শিখে এসেছি, ছোট থেকে শিখে আসছি, যে কোনো টাকাকে যদি
পয়সা করতে যাই তাহলে সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে, এবং যদি কোনো পয়সাকে আমি টাকা করতে যাই তাহলে সেটাকে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা আছে পয়সা, এটাকে যদি আমি টাকা করতে যাই তাহলে কি করব, 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলাম, এটা কেটে গেল, দিয়ে দেখো এখানে থাকলো 1-এর জন্য একটা দশমিক, আর এই 0-এর জন্য 1 ঘর, আর 1-এর জন্য একটা দশমিক, তাহলে 80.5 মানে 50 পয়সা। তাহলে 80 এত টাকা, 80 টাকা 50 পয়সা। তাহলে 8,050 পয়সা মানে কত টাকা কত পয়সা, 80 টাকা 50 পয়সা। ব্যাস ব্যাসার্ধের কত গুণ? ব্যাস ব্যাসার্ধ চেনো তো তোমরা? দেখো একটা বৃত্ত থাকে না, বৃত্ত, এবার বৃত্তর এখানে মাঝখানের পয়েন্টটা এটাতে ধরে তোমরা এইভাবে কম্পাস দিয়ে বৃত্তটাকে আঁকলে, তো এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা থেকে যদি আমরা এইভাবে নেই পুরো এইটা, এখানেও যা এখানেও তাই, যেখান থেকে তুমি আঁকবে সব জায়গায় দেখবো সমানই হবে, কেন কিনা ওই যে এটা মাপ সমান নিয়ে এঁকেছিলাম। এইটাকে বলে ব্যাসার্ধ। ব্যাসার্ধ। আর এই পুরোটাকে যদি আমি যোগ করে দিই, এই পুরোটাকে মিলে বলবে ব্যাস। তাহলে দেখো ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। তাহলে আমাদের কি চেয়েছে, ব্যাস ব্যাসার্ধের কত গুণ, ব্যাসটা হলো পুরোটা, ব্যাস ব্যাসার্ধের কত গুণ, ব্যাসার্ধের 2 গুণ। বোঝা গেল এটুকু? শর্টগুলো একের সবগুলো শর্ট হয়ে গেল কিন্তু এখানে। এবার দেখো আমি এই 2 নাম্বারের শর্টগুলো করার চেষ্টা করছি। আমার একটু ঠান্ডা লেগেছে, তো গলাটা একটু অন্যরকম লাগতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। নেক্সট কোশ্চেন দেখো 2-এর, সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 এবং 6 দ্বারা বিভাজ্য? 5 এবং 6 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা যদি বের করতে যাই তাহলে এদের সব থেকে ছোট বলেছে, এবং 5 এবং 6 দ্বারা বিভাজ্য বলেছে। 5 এমন একটা সংখ্যা যেটাকে 5 দিয়েও যেতে হবে, 6 দিয়েও যেতে হবে। তাহলে এমন সংখ্যা তো দুটোই দেখো আবার মৌলিক সংখ্যা, মানে 5 আর 6 পরস্পর মৌলিকেরা, মানে না 5কে 6 দিয়ে ভাগ করা যায়, না 6কে 5 দিয়ে ভাগ করা যায়। তার জন্য এদের কি করব, নিজেদের মধ্যে গুণ করে দেবো, মানে লসাগু করব। তাহলে 5 আর 6 লসাগু কত, 5 আর 6 30 লসাগু। তাহলে 2-এর ক 5 আর 6 এর লসাগু কত, 30। এবার দেখো 30কে 5 দিয়েও ভাগ করতে পারবে তুমি, 5 6 30, আবার 30কে তুমি 6 দিয়ে ভাগ করতে পারবে, 5 হবে। ঠিক আছে, তাহলে এমন একটা সংখ্যা বলো, এমন একটা সংখ্যা বলো, মানে ছোট, সব থেকে ছোট সংখ্যা, তাই তো? ছোট কোন সংখ্যা হতে পারবে যেটা 5 আর 6 দ্বারা বিভাজ্য? সব থেকে নিম্নে 30 হতে পারবে, তারপরে 60 হবে, এরকম ভাবে 30-এর মাল্টিপল হবে, মানে গুণিতকগুলো হবে। ঠিক আছে, তো আমরা সব থেকে ছোট যেহেতু বলেছে তাই 30টাকে নেব। তাহলে সব থেকে ছোট কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, সেটা হবে 30। ক্লিয়ার হলো এখানে? লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে কাজের পরিমাণ বাড়ালে সময় কত লাগবে? লোক সংখ্যা কিন্তু আমার বাড়াচ্ছে না, কাজের পরিমাণ বাড়লো। ধরো লোক আমার 20 জনই রয়েছে, ঠিক আছে, সাপোজ একটা কাজে। এবারে একটা ধরো কাজের কে পাল্টালে না, ধরো 20 জন লোক আছে, 20 জনকে তুমি রাখলে, এবং কাজের পরিমাণ বাড়লো, মানে ধরো একটা কাজ, একটা কন্ট্রাক্টর একটা বাড়ি বানাচ্ছিল, তার বাড়ি বানানোর কাজ মানে কাজের কোয়ালিটি খুব ভালো, তার জন্য সে পাশে আরেকটা কাজ করতে করতে আরেকটা অর্ডার পেয়ে গেল। তাহলে সেই কাজের পরিমাণটা বেড়ে গেল। তাহলে বেড়ে গেলে কি, তাকে আগে এই ঘরটা কমপ্লিট করতে হবে, তারপরে ওইটা করতে হবে, তার মানে কি তার সময়টাও বেশি লাগবে অবভিয়াসলি। তাহলে লোক সংখ্যা যদি অপরিবর্তিত থাকে এবং কাজের পরিমাণ বাড়ানো হলে তাহলে কি তার সময়ও বেশি লাগবে। বোঝা গেল? লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকার কত কত বলেছে, সংখ্যাগুলো কত বলেছে? সংখ্যাগুলো হলো এটাকে লঘিষ্ঠ আকারে করতে বলেছে। লঘিষ্ঠ আকারে হলো 120/144। লঘিষ্ঠ মানে এটাকে কাটাকাটি করতে হবে, ছোট করে বানাতে হবে। দেখো প্রথমত এটা 12 দিয়ে কাটা যায় এবং এটাও 12 দিয়ে কাটা যায়। 12 × 144 এভাবেও কাটতে পারো তুমি। দেখো এটাকে 12 দিয়ে কাটলে 12 একে 12 আর 0 10, আর 12 12 12 44, আবার যাবে 5 আর 6, এটাও হবে। আবার দেখো এটাকে এত বড় সংখ্যা দিয়ে না কাটতে পারলে আমরা কি করব, 120/144। তো তোমাদের দুভাবে আমি করে দেখাচ্ছি। প্রথমে দেখবো আমি 2 দিয়ে যাচ্ছে কিনা, 2 দিয়েও যাচ্ছে, এবং দেখবো তারপরে মৌলিক সংখ্যা কত আছে 3 দিয়ে যাচ্ছে কিনা, 3
3 দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করতে হয় তাহলে আমরা কি জানি যে সংখ্যাগুলোকে, মানে ধরো এখানে সংখ্যা বলতে কি, ধরো 120 তো, তার মানে 1 যোগ 2 যোগ 0, এদের যোগ করে 3 বা 3-এর গুণিতক হয় কিনা। দেখো 2 আর 1 3, 3-এর গুণিতক হচ্ছে, তার মানে এটা 3 দিয়ে বিভাজ্য। আবার দেখো এই সংখ্যাটা 1 যোগ 4 যোগ 4, এটা যোগ করলে কত হয়, 4 আর 4 8 আর 1 9, 9 3-এর গুণিতক, অবশ্যই 3 3 9, তার মানে এইটাও 3 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে আমরা দেখো 3 দিয়ে কাটাকাটি করি, 3 4 12 0, 3 4 12 13 14, হাতের 2 রইল, 2টা এখানে বসলে হবে 24, 3 8 24। আবার দেখো কাটবে, 2 দিয়ে কাটবে, 20 তে গুণে 40 আর 2 4 4 বাংলায় লেখা 24, 20 24, এটাকে কাটলে আবার হবে কত 10 12, আবার কাটলে হবে কত 5 6 5 6। তোমরা কিন্তু এইভাবেই করবা, এইভাবেই কাটাকাটি করবা, কেন কিনা আমরা জানি যে কাটাকাটি করতে হয় সবসময় মৌলিক সংখ্যা দিয়ে। যেমন ধরো 12 কিন্তু আমি আগের বার কাটলাম, 12 কিন্তু মৌলিক সংখ্যা নয়। এবার হ্যাঁ, এইটা যেহেতু আমার 1 নম্বরের শর্ট, যেহেতু 1 নম্বরের অঙ্ক, তাহলে আমরা এইটা করতেই পারি অবভিয়াসলি, কিন্তু খেয়াল রাখবে যেন ভুল না হয়, নামতাগুলো যেন তোমাদের ঠিকঠাক মুখস্থ থাকে। মানে একদম 10 পর্যন্ত তো সবারই মুখস্থ থাকে, মানে অলমোস্ট 11টাই মুখস্থ থাকে, 11 পর্যন্ত সবার মুখস্থ থাকে। এবার তোমাদের 12 থেকে 19 পর্যন্ত যেন একদম সব নামটা মুখস্থ থাকে, তাহলে দেখবা অঙ্ক একদম জল ভাত হয়ে যাবে, ঠিক আছে, একদম সোজা হয়ে যাবে। সো তোমরা মাথায় রাখবা যেন নামটা প্রতিদিন কি করবা, বেশি তো সময় লাগবে না, প্রতিদিন একটা একটা করে ঘর মুখস্থ করবা। যেমন ধরো 12, বা তোমাদের যেসব যারা টিউশন পড়ান, যেসব টিউশন টিচার আছে, তাদেরকে তো বলবে যে স্যার বা ম্যাডাম আমাকে রোজ একটা একটা করে নামটা মুখস্থ করিয়ে দিন, দেখবে হয়ে গেছে তোমাদের। এইভাবে 1 সপ্তাহের মধ্যেই পুরো নামটা কমপ্লিট হয়ে যাবে, এবং সেটা সারা বছর ধরে রিপিট করে করে যেতে হবে, যাতে নামটা না ভুলো। নামটার উপরে ভিত্তি করে তুমি এই সব অঙ্ক শিখবে। নামটা যত বেশি পারবে, দেখবে অঙ্ক তত তাড়াতাড়ি হয়ে গেছে এবং এক্সপার্ট হয়ে গেছো তুমি। আর আমার ভিডিও দেখছো, কৃষাণুর ভিডিও দেখছো, মানে তোমরা অবভিয়াসলি এক্সপার্ট হবে, চিন্তা করো না। চলো নেক্সট অঙ্ক কি বলেছে, 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, 3 কিগ্রা চিনির দাম কত? তাহলে আমরা এটাকে কি করব, এটাকে প্রথমে আমরা অনুপাতে, মানে সরল সম্পর্কে যে অনুপাত আছে অনুপাতে করব। 2-এর ঘ নাম্বার দেখো, 16 টাকায় পাওয়া যায় 500 গ্রাম চিনি, 3 কেজি চিনি, 3 কেজিটাকে আগে কি করব, দেখো গ্রামটাকে যদি আমরা কেজি করি তাহলে 0.5 কেজি হবে। তোমরা আবার সেখানে পয়েন্ট দশমিক আসবে বলে ভুল করতে পারো অবভিয়াসলি। এবার আমরা জানি যে কোনো অঙ্ক করতে হবে যোগ বিয়োগ, বা তোমার যে কোনো অঙ্কতে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি কিছু একটা, তাহলে সব এককগুলোকে এক করে নিতে হবে। এখানে দেখো গ্রাম আছে আর এখানে দেখো কেজি আছে, দুটো জিনিস তো সেম নয়, তাহলে কি করব, যে কোনো একটাকে সেম করব। এবার এইটাকে যদি আমি কেজি করি তাহলে এখানে আমার দশমিক আসবে, আর এইখানে আমার এই কিগ্রাটাকে আমি ইজিলি গ্রাম বানাতে পারবো। তাহলে 3 কেজি মানে কি, আমরা সবাই জানি, টুকটাক বাজারঘাট করা হয় সবাই, তো এইখানে জানে যে 3 কেজি সমান সমান 3000 গ্রাম। তাহলে দেখো 500 গ্রামের দাম 16 টাকা হলে, ঠিক আছে, 3000 গ্রামের দাম কত? 3000 গ্রামের দাম কত? তাহলে এটা কি করে করব, 16 সরল সম্পর্ক, এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এটা মানে এটা কমলে এটা কমবে। তো সরল সম্পর্ক হলে ওপরেরটা নিচেরটা উপরে চলে যায়, তাহলে নিচে আছে 3000টা উপরে চলে আসবে, 500টা নিচে চলে আসবে। এই দুটো শূন্য কাটা গেল, 5 6 30, 6 6 36 নামে 6, 6 কে 6, 7 8 9, 6 × 96। দেখো তোমরা এইভাবেও করতে পারতে, 500 দাম 16 টাকা হলে 3000-3000-এর মধ্যে কতগুলো 500 আছে, 1000 হয় দুটো 500-তে, 2000 হবে 4টে 500-তে, আর 3000 হবে 6টা 500-তে। তাহলে 6টা 500 গ্রাম, তাহলে 16 6 গুণ 6 16 96। তোমরা ডাইরেক্ট করতে পারতো, যেহেতু এটা 1 নম্বরের প্রশ্ন।
এটা 2 নম্বরের প্রশ্ন, 2 করে দেবে এটাতে। তাহলে তোমাদের এইভাবে করে দেখাতে হবে এবং লিখে কি লিখবে, যে লিখবা 500 গ্রাম চিনির দাম 16 টাকা, অতএব 1 গ্রাম চিনির দাম কত, এবং 1 গ্রাম চিনির দাম কত করবে তোমরা, যে 16/500, এবং 3000 গ্রাম চিনির দাম কত, যে 16/500 ইন্টু 3000 দিয়ে এটা লিখে সম্পূর্ণভাবে করবে। তাহলে দেখবা 2 পাওয়া যাবে, মানে ফুল নাম্বার পাবে। নেক্সট কোশ্চেনটা দেখো, প্রকৃত ভগ্নাংশে পরিণত, সরি এটা প্রকৃত তো হবে না, তোমরা জানো যে কোনো মিশ্র ভগ্নাংশই অপ্রকৃত ভগ্নাংশ। কেন মিশ্র ভগ্নাংশ তখনই হয় যখন ওপরে বড় হয়, আর ওপরে বড় হলে, যখন ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ওপরে বড় হলেই সেটাকে আমরা কিন্তু বলবো, মানে অপ্রকৃত ভগ্নাংশ বলবো। সবসময় হরটা বড় হতে হয় লবের তুলনায়, তাই না? তার জন্য এটা দেখো মিশ্র ভগ্নাংশ মানে অপ্রকৃত ভগ্নাংশ আছে, এবার অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। মিশ্র ভগ্নাংশটাকে অপকৃত, মিশ্র ভগ্নাংশকে অপকৃত করার নিয়ম কি, যে 15, 3, 8, এইটা নিচেরটা গুণ করতে হয় এবং তার সাথে এটা যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে 8 15 হলো 120, 120 সাথে 3 যোগ করলে হবে 123, সরি লেখাটা ভুল হয়ে গেল, 123/8, নিচে যা থাকে সেটা বসে যায়। এটা তোমরা জানো নিশ্চয়ই যে কেন এসছে, যদি না হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরে যখন অন্য একটা ভিডিওতে এই জিনিসগুলো কি করে, যে আমরা এইটার সাথে এটা কেন গুণ করব, তার সাথে এটা কেন যোগ করব, এইগুলোকে ডিটেলস করে দেখাবো, ঠিক আছে? বা যখন বই করাবো, বই থেকে যখন অঙ্ক করাবো, তখন এই জিনিসগুলোকে ডিটেলস করে দেখাবো, ঠিক আছে? তোমরা আর হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু ভিডিও আসার সাথে সাথে তোমরা পাবে না, ঠিক আছে? সো দেখো নেক্সট, 3, 5 এবং 4, 7 মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট, এই সব বের করা একদম সোজা। কি করে বের করব আমি, 2 চতে আছে 3, 5 ও 4, 7, এর মধ্যে কে বড় কে ছোট। দেখো একটা কে যদি আমি 5 ভাগ করি, আবার সেই কেকটাকে যদি আমি 7 ভাগ করি, তাহলে কার খণ্ডগুলো বড় হবে? এই কেকটাকে 5 ভাগ যদি করেছি, 5 ভাগ করবো আর সেখানে 7 ভাগ করব, তাহলে কার খণ্ডটা বেশি বড় হবে বলো? এটা 3 মনে হচ্ছে, তাই না? ওইটা ও হবে কিন্তু। তাহলে দেখো 5 ভাগ যে করেছি তার ভাগটাই বেশি বড় হবে না, যত বেশি খণ্ড করব তত বেশি ছোট হবে। তাহলে 5 ভাগ করার যে কেকটা, তার থেকে তুমি 3 খণ্ড তুলে নিলে, এবং আরেকটা কেককে তুমি 7 খণ্ড করেছো, তার মানে তুলনায় ছোট হয়ে গেল না, মানে অনেকটা পিসগুলো ছোট হয়ে গেল। সেখান থেকে তুমি 4 খণ্ড নিলে, তাহলে কোন খণ্ডটাতে বেশি পাবা? যেই খণ্ডটাতে তুমি 5 ভাগ করেছো এবং তার থেকে তুমি 3 ভাগ নিয়েছো, অবভিয়াসলি এইটাই তো বড় হবে। তাহলে বড় এ এবং ছোট হলো বাকিটা ছোট। বোঝা গেল? এইভাবেই ভগ্নাংশগুলোকে ভাবলে তোমার অঙ্ক, এই ভগ্নাংশের অঙ্ক অনেক সোজা লাগবে। নেক্সট কি বলেছে, 180 ডিগ্রি কোণকে কি কোণ বলা, কোথায় গেল? 180 ডিগ্রি কোণকে কি কোণ বলে, ছবি এঁকে দেখো। ভিডিওর শুরুতে কিন্তু আমি একবার বলে দিয়েছিলাম, 60 ডিগ্রিটা যেই অঙ্কটা ছিল তখন দেখো এখানে ডাইরেক্ট কোশ্চেন বলেছে। তাহলে আমি বলেছি না, 180 ডিগ্রি যদি কখন থাকে, কখন হবে 180 ডিগ্রি? একটা সরল রেখা, এই যে একটা আঁকলাম, এটাই তো 180 ডিগ্রি। তাহলে সেটাকে কি বলবো আমরা? সরল রেখা। সরল রেখাকে ওপরে যদি যে কোণটা হয় সেটাকে কি বলবো? সরল কোণ বলবো না? সরল কোণ। তাহলে একটা সরল রেখা বা 180 ডিগ্রি কোণকে কি কোণ বলবো আমরা? সরল কোণ বলবো। আর ছবি এঁকে দেখা হয়, দেখো ছবি এঁকেও দেখালাম। একটা তোমরা স্কেল নিয়ে একটা দাগ দেবে, মাঝখানে একটা ফোঁটা দেবে, তার উপরে এরকম দেবে, দিয়ে পয়েন্ট আউট করে বলবে সরল কোণ 180 ডিগ্রি, ওপরে এখানে লিখে দেবে 180 ডিগ্রি, দিয়ে বলবে সরল কোণ, ঠিক আছে? তাহলে তোমাদের এই 2 নাম্বার নিশ্চিত। নেক্সট অঙ্ক কি বলেছে, স্থূলকোণ কাকে বলে, ছবি এঁকে বুঝিয়ে দাও। দেখো ওই যে প্রথমে আমি যে এই 60 ডিগ্রি কোণের যে অঙ্কটা করলাম, তখন যে অঙ্কটা বলে দিয়েছি, তার সাথে সাথে যে ছোট ছোট ইনফরমেশনগুলো দিয়ে গেছিলাম, সেইগুলো দিয়ে দেখো এখানে আবার কোশ্চেন হচ্ছে, স্থূলকোণ কাকে বলবে।
স্থূলকোণ কোনটা? যখন আমরা 3 নম্বর না, 3-এর ক, স্থূলকোণ কাকে বলবো? স্থূলকোণ হলো সেইটাই যেই কোণ হলো 90 ডিগ্রির থেকে বেশি। ধরো একটা কোণ আমরা 90 ডিগ্রি হলে সেটাকে সমকোণ বলবো, 90 ডিগ্রির কম হলে সেটাকে সূক্ষ্মকোণ বলবো, এবং 90 ডিগ্রির থেকে বেশি হলে সেটাকে আমরা স্থূলকোণ বলবো। কিন্তু 90 ডিগ্রির থেকে বেশি হবে, আবার 180 ডিগ্রি হলে গেলে সেটাকে কি বলবো? সরলকোণ বলবো না। তার জন্য বলবো যে 90 ডিগ্রির থেকে বেশি এবং 180 ডিগ্রির থেকে কম সেই কোণকে আমরা স্থূলকোণ বলবো। আর ছবি এঁকে দেখাও, যে কোনো একটা ছবি আঁকবে, ধরো এখান থেকে আঁকলা, তুমি কত আঁকলা? 105 ডিগ্রি বা 110 ডিগ্রি, 110 ডিগ্রি হয়ে গেল। এটা ছবি আঁকা চিত্র সহ আলোচনা হয়ে গেল। বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি? বাহুভেদে ত্রিভুজ হলো 3 প্রকারের। 3 প্রকারের মধ্যে কি কি হতে পারে? একটা দেখো, একটা ত্রিভুজ আঁকলে, যেটা ধরো এটা 3 নিলে এটাও 3 এটাও 3, তার মানে কি 3টে বাহুই সমান হলো। তাহলে হলো, এটা আগে নাম্বারটা দিই, আমার নাম্বারে খুব গন্ডগোল হয়ে যায়, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। 3-এর খ, বাহুভেদে ত্রিভুজ কত প্রকার? তাহলে বাহুভেদে ত্রিভুজ হলো 3 প্রকারের। 3 প্রকার। তাহলে দেখো, আমি সাপোজ বলছি, তোমরা একটা ত্রিভুজ আঁকলে 3 সেমি, এইটা 3, এইটা 3, এটা 3, 3 সেমি করে। তাহলে এইটা 3টে বাহুই তো সমান, তাহলে এটাকে বলবো সমবাহু ত্রিভুজ। ধরো আরেকটা ত্রিভুজ আঁকলে দুটো সমান, বাকিটা বড়, ঠিক আছে? ধরো এটা 3, এটা 3, এটা 6, আর এটা 5। কেন 6 হতে পারবে না? কেন আমরা জানি যে ছোট দুটো বাহুর যোগফল বড়টার থেকে সবসময় বড় হবে। তার জন্য 6 হলে 3 আর 3 6, আর এইটা যদি 6 হয় তাহলে সেই ত্রিভুজ আবার আঁকা যাবে না, ঠিক আছে? তো তার জন্য আমরা 3 আর 3, এটা 5 নিলাম। তাহলে এইটা আবার কি হলো? দুটো বাহু সমান, তাহলে এটাকে বলবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটা ধরো এলোপাতাড়ি কিছু একটা নিলে, তাহলে একটা বাহু সমান না, এটাকে বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকারের, সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। সমবাহুটা কোনটা? সবগুলো বাহুই সমান। সমদ্বিবাহু মানে কি? দুটো বাহু সমান। আর বিষমবাহু মানে কি? একটাও সমান না। ওকে, চলো নেক্সট। পরের টেস্টে দেখো, 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্ত কি করে অঙ্কন করবা? 4 সেমি ব্যাসার্ধ একটা এখানে এঁকে নেবা, ধরো এটুকু, ধরো স্কেল দিয়ে মেপে নেবা 4 সেমি, দিয়ে সেখানে কাটা কম্পাসটাকে বসাবা, বসিয়ে এভাবে একটা বৃত্ত এঁকে দেবে, গোল হয়ে গেল 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এবং সেখানে নাম দিবা যে এবি, এখানে নাম দিবা এবি। 4 সেমি ব্যাসার্ধ একটা কেটে নিলাম, সেটাকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকলাম, যার ব্যাসার্ধ এবি এবং যার ব্যাস হলো এসি, এরকম পুরো নাম দিতে হবে। এসি না লিখলেও হবে, যার ব্যাসার্ধ 4 সেমি, এবি যার মান 4 সেমি করে লিখে দেবো, হয়ে যাবে। পরটা আছে কত? 4 সেমি, 5 সেমি এবং 6 সেমি রেখা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা কি সম্ভব? দেখো, আমি এই যে সমবাহু সমদ্বিবাহু যে ত্রিভুজের সময় একটা এক্সট্রা কথা বললাম না, যে কি জানি আমরা, ত্রিভুজের ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুর থেকে সবসময় বড় হবে। যেমন ধর এখানে আমাদের কত দিয়েছে? ঘয়ে দিয়েছে একটা ত্রিভুজ 4 সেমি, তারপরে দিয়েছে 5 সেমি আর 6 সেমি। 4 আর 5 কত? 9 সেমি। আর বড় কে এখানে? 6। তাহলে এই দুটোকে যোগ করে 4 যোগ 5, মানে ছোট দুটোকে যোগ করে বড়টার থেকে বড় হতে হবে। তাহলে 4 আর 5 কত? 9। তো 9 6-এর থেকে বড়, তার মানে এই ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে যুক্তিকে দেবো, যুক্তিটা দেবো যে ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুর থেকে বড় বা বৃহত্তম, তাই আমরা এই ত্রিভুজটাকে আঁকতে পারবো বা আঁকা সম্ভব। ঠিক আছে, তাহলে হয়ে গেল তোমাদের এইটা। এবার দেখো নেক্সট পরের অঙ্কগুলো। নেক্সট দেখো, সরল করতে বলেছে 4-এর ক। সরল করো কত? 56 ভাগ 4, 8, 5 বিয়োগ 2, 3 বিয়োগ 2 বিয়োগ 1 দিয়ে ব্র্যাকেট সবশেষ
এখানে 2 আর 1-এর মাথাতে রেখা বন্ধনী। দেখো এইসব অঙ্কতে আমরা কি করব, আমাদের যেটুকু ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে তার বাইরে আমরা একটা চুলও বেশি অঙ্ক করব না। জাস্ট ইনস্ট্রাকশনে দেওয়া আছে কি আমরা রেখা বন্ধনীর কাজ আগে করব, রেখা বন্ধনীর কাজ। তাহলে দেখো 2-এর থেকে 1 বিয়োগ দিতে হবে, কত থাকে, সেম জিনিস সব লিখবো, 8 লিখবো, বিয়োগ 5 বিয়োগ 2 দিয়ে ব্র্যাকেট দেবো, 3 দেবো, বিয়োগ 2 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে, 1, যে যা ব্র্যাকেট ছিল তাই। এখান থেকে আবার 3-এর থেকে 1 বিয়োগ দিলে কত থাকবে, 2 থাকবে। 56 বিয়োগ 4, 8 মাইনাস 5 বিয়োগ 2 ব্র্যাকেট, 3-এর থেকে 2 একবার দিলে কত থাকবে, 2। এবার দেখো 2টা এই 2-এর সাথে এর সম্পর্ক হয়ে গেল, তাহলে এদের আবার গুণ করব, গুণ করলে কত হবে, 4 হবে, তাই না। এটা কিন্তু ভাগ, সরি আমি বিয়োগ দিয়ে দিয়েছি। 56 ভাগ 4 8 বিয়োগ এটা 5 একবারে করে দিই। দেখো 2 দুগুণে 4, 4-এর থেকে 5-এর থেকে 4 বাদ দিলে কত থাকে, 1। এবার যা যা ব্র্যাকেট আছে সব মেরে দাও এখানে। এবার দেখো 8-এর থেকে এই একটা বিয়োগ দিলে কত থাকে, 8-এর থেকে এই একটা বিয়োগ দিলে থাকবে আমার 4, ঠিক আছে, সরি 4 বলছি, 8-এর থেকে 1 বিয়োগ দিলে 7 থাকবে। তো 56 ভাগ 4 এই এখানে ব্র্যাকেট, 8-এর থেকে 1 বাদ দিলে হবে 7, সব ব্র্যাকেট তুলে দিলাম, থার্ড ব্র্যাকেটটা থাকলো, 4 7 56। এটার সাথে দেখো ব্র্যাকেটের সম্পর্ক মানে ব্র্যাকেটের কিছু নেই, মানে এখানে গুণ সম্পর্ক, এর কাজ। তাহলে কিন্তু আগে ভাগ করব না, আগে কিন্তু এর কাজটা করব, মানে গুণ করব। দেখো ওই যে ব্র্যাকেট বদমাশ রুলে 56 মানে ভাগের কাজটা আগে হয়, তোমরা জানো, সেরকম ভাবে এটা করব। তাহলে 4 7 28, 28 দ্বিগুণে 56 দিয়ে উত্তর হবে ফাইনালি 2। ঠিক আছে, তোমরা বুঝলে, একদম স্টেপ বাই স্টেপ অঙ্কটা করেছি, কোনো কিছু একদম নিজের থেকে করিনি, এক্সট্রা যা অঙ্কতে বলবে তাই করব, বেশি কিছু করব না। নেক্সট অঙ্কটা দেখো, রাস্তা তৈরি করতে 16 জন লোকের 10 দিন কাজের জন্য 3200 টাকা করে দিতে হয়। রাস্তা তৈরির জন্য 16 জন লোককে 10 দিনে কাজের জন্য 3200 টাকা দিতে হলো। 24 জন লোক 8 দিন কাজ করলে কত টাকা পাবে? সরল সুদের অঙ্ক, সরল সুদ বলছি, সরল সম্পর্কের অঙ্ক। তাহলে এটা কি করব, যা বলেছে তাই পরপর স্টেপ বাই স্টেপ আমরা করে যাব। কি করে করবো, ধরো খাতাটাকে উল্টে নিই, যে তোমাদের দেখতে সুবিধা হবে। 4-এর খ, রাস্তা তৈরি করতে 16 জন লোকের আমরা লিখে লিখে করব। 16 জন লোকের 10 দিনে পায় 3200 টাকা। ওকে, এবার 24 জন লোকের 8 দিনে কাজ করে পাবে কত টাকা। দেখো আমাদের মেন সম্পর্কটা টাকার সাথে দিনের এবং টাকার সাথে জনের। যত দিন বেশি লাগবে আমার টাকা তত বেশি পরিমাণে লাগবে। দেখো একদম সোজা ভাববা, কঠিন কোনো কিছু ভাববা না। আমরা কি ভাবছি, যে যত আমাদের টাকা বেশি লাগবে, তুমি ধরো একটা কাজ করাবা, মিস্ত্রি দিয়ে বেশি কাজ করাবা, যত বেশি লেবার নিবা বা যত তুমি দিন বেশি কাজ করাবা তত তোমাকে বেশি টাকা দিতে হবে। তো সেরকম টাকা যত বাড়বে, দিন যত বাড়বে, টাকা তত বাড়বে। তাহলে লিখবো আমরা দিনের সাথে টাকার সরল সম্পর্ক করে পাই, দিনের সাথে, মানে যাকে বের করতে হবে তাকে ধরে তার বাকি দুটোর সাথে সম্পর্ক করতে হবে, যদি 3টের এরকম সম্পর্ক দেয়। ঠিক আছে, দিনের সাথে টাকার সরল সম্পর্ক, অতএব দিন কত, 3200 ইন্টু কত, সরল সম্পর্ক, তাহলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এত, এবং
জন বা লোকের সাথে টাকার সেম, দেখো লোক যত বাড়বে টাকাও তত বাড়বে, সরল সম্পর্ক। তাহলে এটা করলে হবে কত, 3200 গুণ তোমার ওপরেরটা নিচে, নিচেরটা ওপরে, দুটো একসাথে। তাহলে দিন আর জনের সাথে টাকার সম্পর্ক সরল, অতএব দিন ও জনের সাথে টাকার সম্পর্ক হলো সরল। অতএব কি লিখবো, 3200 গুণ 8 × 10 গুণ 16 × 24, 4 4 6 24, 3 8 24, 3 দিয়ে কাটলাম। দেখো এখানে লেখাতে আমি ভুল করে ফেলেছি, এখানে সরল সম্পর্ক লিখেছিলাম না 24/16, এখানে 16/24, হালকা ভুলের জন্য মিলছিল না। তাহলে এটাকে আমরা কি লিখবো, আবার নতুন করে করছি, 3200 গুণ 8 × 10 ইন্টু গুণ 24 × 16, আবার ভুল লিখলাম, 24 × 16, এই শূন্য কেটে দিলাম, 16 দিয়ে গুণে 32, যে 0 হলো। এবার দেখো এটা গুণ করব, 4টা 32-এর নামে 2, 8 দিয়ে গুণে 16, 17 18 19-এ 19 নামবে, এর সাথে 20 দিয়ে গুণ করব, 20 মানে 0 থাকলো, 2 দিয়ে গুণে 4 নামলো, 9 দিয়ে গুণে 18-এর নামে 8, আর 2 একে 2 আর 1 3, 3840 টাকা পাবে। হলো অঙ্কটা, বুঝতে পারলে? দেখো একদম সোজা, যে এই সরল সম্পর্কের অঙ্কতে বা ব্যস্ত সম্পর্কের অঙ্কতে তুমি যত সিম্পল ভাবতে পারবে জিনিসগুলোকে, তত তোমার কাছে অঙ্ক সোজা লাগবে। একদম কি সোজা ধরলাম, দেখো টাকা আমার দিন যত বেশি লাগবে, টাকা আমার তত বেশি লাগবে, আমি যত লেবার লাগাবো আমার টাকাও তত বেশি লাগবে, তাই না? তার মানে কি, এর সাথে এইটা বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটাও কমবে, তখন এর সাথে সরল সম্পর্ক, এর সাথেও এই সরল সম্পর্ক, আর সম্পর্কটা সবসময় তার সাথেই করব যাকে আমার বের করতে দেবে। ধর 3200 টাকা বের করতে দিয়েছে, তাহলে টাকার সাথে একবার দিনের সম্পর্ক, টাকার সাথে একবার জনের সম্পর্ক। ক্লিয়ার? এইভাবে যত তুমি সহজভাবে ভাবতে পারবে, দেখবে এই সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বের করা ততটা সোজা। যাদের মানে অসুবিধা হয় তারা এইভাবে ভাবার চেষ্টা করো, দেখো তাদের কিন্তু ইমপ্রুভ হবে, আমি বলছি। নেক্সট অঙ্কটা দেখো, বলেছে দুটি সংখ্যার যোগফল এত এবং তাদের, এটাই তো, হ্যাঁ, দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল এত হলে সংখ্যা দুটি কি কি? প্রথমত আমাদের একটা জিনিস জানতে হবে যে সংখ্যা দুটো চেয়েছে আর যোগফল আর বিয়োগফল দিলে, তাহলে এখানে একটা সূত্র আছে, যোগফল আর বিয়োগফল দিয়ে দিলে সেখান থেকে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা বের করার নিয়ম। তাহলে যোগফল প্লাস বিয়োগফল বাই 2 হলো তোমার বড় সংখ্যা, আর যোগফল বিয়োগ বিয়োগফল তাকে 2 দিয়ে ভাগ করলে হবে ছোট সংখ্যা। এখানে দেখো আমার একটা সংখ্যা, দুটি সংখ্যার যোগফল বলেছে কত, 2420, আমি লিখে নিই, 2420 যোগ তোমার 1224, 2420 যোগ 1224 বাই 2, এটা যোগ করব, 4, 2 আর 2 4, 4 আর 2 6, 2 আর 1 3, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে, একবার যাবে, এখানে হাতে রইল 1, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 1822 হলো বড় সংখ্যা। আর ছোটটা কি, ছোটটা দেখো দুই, এই অনেকভাবে বের করতে পারো, এর থেকে এটা বিয়োগ দিয়ে বের করতে পারো, ঠিক আছে? আবার ধরো সেমভাবে যোগফল আর বিয়োগফল করে তাকে 2 দিয়ে ভাগ করে বের করতে পারো। তাহলে আমরা কি করব, যোগফল কত, 2420 বিয়োগ 1224 বাই 2 করলো, এখানে আছে 4 আছে, কত হলে 10 হবে,
6 হলে 2 2 9 আর 2 1 আর হলো এখানে, হ্যাঁ এখানে যাবে একবার, 2 দিয়ে ভাগ করলে হবে 5 দুগুণে 10, হাতে রইল 1, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 598। আর বড় সংখ্যাটা হলো এত, আর এটা হলো ছোট সংখ্যা। বোঝা গেল? তাহলে সূত্রটা কি আমরা জানবো? বড় সংখ্যাটা বের করার নিয়ম কি? যোগফল প্লাস বিয়োগফল, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে, আমার বড় সংখ্যা বেরোবে, মানে একটা সংখ্যা বড় সংখ্যাটা বেরোবে। আর ছোট সংখ্যাটা কি করে বেরোবে? যোগফল যেটা দেওয়া থাকবে আর যেটা বিয়োগফল দেওয়া থাকবে সেই দুটোকে বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে সেটা বেরোবে ছোট সংখ্যা। ঠিক আছে? আর না হলে আমাদের এক্স ধরে করতে হবে, সেটা অনেক বড় হবে। তার থেকে এটা আমার অনেক সোজা লেগেছে। সো তোমরা এইটাই করবে। ঝটাপট পরের অঙ্কটা দেখে নাও। পরের অঙ্কটাতে কি বলেছে? একটি বাঁশের 2/13 অংশ লাল, এত অংশ সবুজ এবং এত অংশ হলুদ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? দেখো, একটা বাঁশকে যদি আমি এক অংশ ধরি, টোটাল সব থেকে বড় কত? এক অংশ। তোমরা জানো তো, একটা বাঁশ, একটা বাড়ি, একটা ঘর, একটা গাড়ি, এগুলো কি মানে হাফ হাফ হতে পারে না? এগুলো তো একটা মানে কমপ্লিট, একটা রুটি। ঠিক আছে? এগুলো এক একটা নিজের থেকে কমপ্লিট। আমরা সব থেকে বড় অংশ যখন ধরবো সেটাকে আমরা এক ধরবো। এক অংশের মধ্যে দেখো 2/3 অংশ, 2/13 অংশ তোমার লাল রং করেছে, 1/3 অংশ তোমার সবুজ রং করেছে এবং 8/39 অংশ হলুদ রং করেছে। তাহলে মোট কত বলেছি? মোট হলো 1 অংশ। তাহলে টোটালে করেছে কত অংশ? এইটা। তাহলে মোট করেছে এত। আগে যোগ করে দেখে নেব। যোগ করে যেটা বেরোবে, মোট যত অংশ রং করেছে, তাহলে সেই রং করা অংশ থেকে এই টোটালে আমার কত অংশ? 1 অংশ। 1 অংশের থেকে এই যোগ করা অংশ বাদ দিলে যেটা পড়ে বেরিয়ে যাবে সেটা আমার অঙ্ক হবে। ঠিক আছে? দেখো এখানে করব। এদের লসাগু কত? 39। 3 তেরো 39, 3 দুগুণে 6, 3 তেরো 39, 13, 39 একে 39, তাহলে 8, 1 1 1, তাহলে হবে 8 9 10 11, 12 13 14 15 16 17, 17 নামে 7, 1 আর 1 2, 27 39। এত অংশ তোমার কিন্তু রং করা হয়েছে। আবার যোগটা দেখো, 6 6 12 আর 1 6 6 12 13 14 14 আর 13 13 13 26 আর 1 27, 27 39। ঠিক আছে? 27 39 কিন্তু কাটাকাটি যায়। কাটাকাটি করলে 3 9 27, 3 1 3, 3 13 39। তাহলে 9/13 অংশ কিন্তু রং করা হয়েছে। তাহলে বাকি রয়েছে কত? 13। একটা বাঁশকে 13 ভাগ করেছে, তার 9 ভাগ বাকি রং করেছে। তাহলে বাকি রয়েছে কত? 9 10 11 12 13, 13 ভাগের আর 4 ভাগ বাকি রয়েছে না? তাহলে সেটা কি করে করব? তাহলে লিখবো আমরা, বাকি রয়েছে রং করতে কত? সব থেকে কত? এক অংশ ধরেছি, 1-এর থেকে কত বাদ দেবো? 9/13। 1-এর নিচে কিছু 1 আছে, যদি লসাগু কত? 13, 13 1 13 বিয়োগ 9, 4/13 অংশ এখনো কিন্তু বাকি আছে রং করতে। চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ একে নামকরণ করো। দেখো, চাঁদার সাহায্যে কোণ তোমরা আঁকবে, চাঁদাটাকে বসাবে, বসিয়ে যে দিক থেকে 0 ধরবে সেটাকে কিন্তু ভালো করে খেয়াল করে ধরবে। আমি দেখেছি ছাত্রদের মধ্যে এরকম টেন্ডেন্সি আছে যে দিকের থেকে মান পাচ্ছে সেদিক থেকে ধরে যাচ্ছে, কিন্তু যে দিক থেকে তোমরা দাগটা টানা শুরু করবে, মানে শেষ হবে, দাগের মাথার থেকে শুরু করবো, ওই দিকটা থেকে 0 ধরবা। নাহলে কিন্তু দুটো লেয়ার থাকে একটা চাঁদার উপরে, একটা 180 ডিগ্রি শেষ হয় এবং ভেতরেরটাতে 0 থাকে। তোমরা ওই ভেতরেরটা ধরে 45 ডিগ্রি আঁকবা। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ বলবা সেটাকেই বলে যার 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ সামান্তরিক চিত্রকে আমরা ত্রিভুজ বলবো। এর বাহু, কোণ ও শীর্ষবিন্দু। ধরো একটা ত্রিভুজ আঁকলাম, এটা বাহু, এগুলো সব কোণ, এটা বাহু লিখে দিই আমি, এগুলো সব কোণ, আর এই যে মাথাগুলো দেখছো, পয়েন্টগুলো, এগুলো সব শীর্ষবিন্দু বলেছি? হ্যাঁ, শীর্ষবিন্দু হয়ে গেল।
একটি বৃত্ত এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। কি আর চিহ্নিত করবে, একটা বৃত্ত আঁকবে, একটা বৃত্ত, এটাকে লিখবে বৃত্ত, এটাকে লিখবে কেন্দ্র, এটাকে লিখবে ব্যাস, ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক, আর পুরোটাকে লিখবে ব্যাস, এটাকে লিখবে ব্যাস, এটাকে লিখবে জ্যা, মানে বৃত্ত মাঝখান দিয়ে বাদ দিয়ে বাকি যেখান দিয়ে তোমার রেখা যাবে সেটাকে বলবে জ্যা। এই হয়ে গেল বৃত্তের একটা মানে বৃত্তের সবগুলো অংশ। এটা যদি করো তাহলে যত নাম্বার থাকবে, ধরো এখানে কত ছিল, যেগুলো দুটি অংশের, তাহলে এখানে 4 ছিল, তার মানে 4 পুরো কিন্তু এইটুকু আঁকার জন্য ছাড় দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের ছবি অঙ্কন করো এবং বিভিন্ন অংশ চিহ্নিত করো। সমকোণী ত্রিভুজ, দেখো ভিডিওর শুরুতে যে ফার্স্ট কোশ্চেনটা ছিল সেখানে কিন্তু আমি সমকোণ সম্বন্ধে বলে দিয়েছিলাম। ধরো একটা ত্রিভুজ আঁকবে যার এই গোড়ায় মানটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে সেই যার মানটা 90 ডিগ্রি হবে, একটা কোণ অন্তত 90 ডিগ্রি হবে, সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে এই হয়ে গেল সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটাকে বলে লম্ব, লম্বা মানে একটা খুঁটি পুঁতেছে মাটির ওপরে, যদি খুঁটি পুঁতে সেটা লম্বা হয়ে থাকে না, তার জন্য এটাকে লম্ব বলে। আর নিচে যেটা থাকে সেটাকে বলে ভূমি, আর এটাকে বলে অতিভুজ, অতিভুজ, আর এটা বলবা সমকোণ, সমকোণ বা 90 ডিগ্রি। হয়ে গেল, এই হয়ে গেল সমকোণী ত্রিভুজের বাকি সবগুলো চিহ্নিতকরণ। ওকে, চলো এই যে বালুরঘাট হাই স্কুলের সবগুলো অঙ্ক সম্পূর্ণ ডিটেলস সহ করে দেওয়া হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আর হ্যাঁ, আরেকটা কথা ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিসের ওপরে বা কোন কোন জিনিসের ওপরে ভিডিও লাগবে, সে অঙ্কের হোক বা অন্য কোনো সাবজেক্টের হোক, যদি অঙ্কের কোনো চ্যাপ্টারের হয় সেগুলো তোমরা কিন্তু আমাকে কমেন্টসে জানাবে, নাহলে আমি বুঝবো কী করে যে কোনটার ওপরে ভিডিও তোমাদের দিতে হবে। ঠিক আছে, চলো টাটা।